এখানকার সরকারি আমি 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাবেক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে আটকের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হয় বেশ কয়েকজন। পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে তারা। জামাত এনসিপিকে গালিগালাজ করে কঠিন বিপদের মুখে গণ অধিকার ছেড়ে আসা রাশেদ খান। দুপুরে গণধুলাইয়ের মুখে রাশেদ খান, বিপদের মুখে বিএনপি সরকার। কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়, গাড়িতে থাকা আমির হামজার মাথায় আঘাত লাগে। গণ অধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে 6 রাস্তার মোড়ে পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন। এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট। বিভিন্ন পরিকল্পনা করে হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আল্লাহর কসম করে বলি, কুষ্টিয়াবাসীকে নিয়ে আমরা তাদের প্রতি উত্তর দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছে? জুলাই গণঅভ্যুত্থানের পর এই স্বাধীন বাংলাদেশে একজন মাননীয় সংসদ সদস্যের উপরে এভাবে হামলা করার কারণে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতা কর্মীরা এই বিষয়টা নিয়ে কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছেন। কারণ এই মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতা রাশেদ খান কিন্তু এই মুফতি আমির হামজার উপরে ভীষণ বাজেভাবে হামলা করেছে এবং তাকে ভীষণ বাজেভাবে কিন্তু মারধর করেছে। শুধুমাত্র তাই নয়, এই রাশেদ খান কিন্তু আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই রাশেদ খান কিন্তু শেখ হাসিনাকে মমতাজ মা বলে পর্যন্ত ডেকেছে। এর পাশাপাশি কিন্তু এখন যখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপির হয়ে যখন সে নেতা কর্মীর দায়িত্ব পালন করছে, এরপরে কিন্তু এদেশের যে জামাত ইসলামের নেতা কর্মীরা আছে এবং এনসিপির যে নেতা কর্মীরা আছে, তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য শুরু করে দিয়েছে। কিন্তু এই মুফতি আমির হামজার উপরে যখন হামলা করেছে, সেই বিষয়টা তখন ধামাচাপা গেল, কিন্তু এখন প্রকাশ্যে একেবারে হাতে নাতে কিন্তু ধরা পড়েছে এই রাশেদ খান। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি মুফতি আমির হামজার উপরে হামলা করার কারণে এবং ভীষণ বাজেভাবে মারধর করার কারণে এর রাশেদ খান কিন্তু হাতে নাতে ধরা খেয়েছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই মুফতি আমির হামজা কি এমন বক্তব্য দিয়েছে যে কারণে বিএনপির নেতা রাশেদ খান এই মুফতি আমির হামজার উপরে খেপে গিয়েছে এবং তার উপরে হামলা করে ভীষণ বাজেভাবে মারধর করেছে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। গতকাল আমার নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজ খবর নিয়ে ফিরে আসার সময় গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা আমার গাড়ি বহরে এক বর্বর ও অতর্কিত হামলা চালায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি কোনো আকস্মিক ঘটনা বা সাধারণ অপ্রীতিকর পরিস্থিতি ছিল না। এটি ছিল গণ অধিকার পরিষদের সন্ত্রাসীদের এক পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার উদ্দেশ্যেই তারা এই ছক এঁটেছিল। একজন জনপ্রতিনিধি ও আলেম হিসাবে জনগণের নিরাপত্তায় কাজ করাই আমার দায়িত্ব, কিন্তু যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, প্রকাশ্য একজন সংসদ সদস্যের উপর পরিকল্পিতভাবে আঘাত হানার দুঃসাহস দেখায়, তারা সমাজের শত্রু, কুষ্টিয়াবাসীর শত্রু। সংবাদ সম্মেলন থেকে আমার সুস্পষ্ট হুঁশিয়ারি ও দাবি, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে
এই পূর্ব পরিকল্পিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপ মুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমি কুষ্টিয়া 3 আসনের সর্বস্তরের জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে মনে রাখতে হবে, আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল করবে। যদি প্রশাসন অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তবে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সাথে নিয়ে রাজপথের কড়া জবাব দেওয়া হবে। আমরা রাজনৈতিক কর্মী, আমি তো শুধু এখন আলেম না, আমি এখন রাজনৈতিক কর্মী। আশ্চর্য। প্রথম বিষয় হচ্ছে, ওনারা আমার যে বক্তব্য খণ্ডিত, যেটা নিয়ে মানে জমা হয়েছে এক জায়গায়, আমার নামে যে সমস্ত উস্কানিমূলক, আমার মা বাবা তুলে গালিগালাজ করা, আমার দল নিয়ে, এই কথাগুলো তো আমি প্রথমে আরম্ভ করি না। কথাগুলো প্রথমে আরম্ভ করেছে তারা, বিশেষ করে যাদের নাম নিয়ে তারা এই ব্যানার ছাপিয়ে আমাদের নামে দাঁড়িয়েছে। আমি তাদের নামও নিতে চাই না, কারণ আমার নাম নিতেও কেমন লাগে। এই মানুষগুলো প্রথমে আমাদের দল নিয়ে, বিশেষ করে আমার নাম নিয়ে তারা যে সমস্ত প্রপাগান্ডা ছড়িয়েছে আর মিথ্যা তথ্য জাতির সামনে দিয়েছে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে। আমি তাদের দল নিয়ে বা তাদের নিয়ে কি বলেছি? আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, বহু দল আছে এমন যে দলের সভাপতি সেক্রেটারি ছাড়া সেরকম আর লোক নেই। এমনকি সভাপতি সেক্রেটারি অন্য দলে চলে যায়, সে দলের আর কোনো অস্তিত্ব থাকে না। এই কথাটা মিথ্যা কি আর এর ভেতরে কম বেশি কি? অথচ ওনারা আমার দলের নাম নিয়ে গুপ্ত মুক্ত এমন কোনো শব্দ বলে নাই, আর আমার নাম নিয়ে তো উল্টাপাল্টা বলেছে। সেই জায়গায় আমি আসরের মনে হয় নামাজ পড়ার পরে ইসলাম ইউনিভার্সিটির পাশে যেখানে ছিলাম, ওখান থেকে আসতে আসতে শুনলাম ওনারা যে কাজগুলো করেছে, আসলে এগুলো এই যে আমার লিখিত বক্তব্যে আছে, এগুলো পূর্ব পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে, এমনকি লাইভ করি। এই যে সিয়াম শেখ না কি যেন নাম, সিয়াম শেখ না, ওর বানান দেখেছেন? শেখ বানান তো হয়নি, সিয়াম শেখ। তার মানে ওর লেখাপড়ার দৌড় কতদূর বোঝা, যেগুলো টোকায়। এদেরকে দিয়ে এই সমস্ত দলের নাম নিয়ে পেছনে যারা আছে অবশ্যই প্রশাসন খুঁজে তাদেরকে বের করবে। ছাত্র দলের যে ছেলেটার নাম দেখা যাচ্ছে সামনে, সম্রাট নাকি যেন দেখলাম, এরকম কয়েকজনের ভিডিও ফুটেজে যাদের নাম এসেছে, আমি রাত্রে যেয়ে ভিডিও ফুটেজ দেখে দেখে এবং যাদের ছবির সামনে আমার গাড়িতে হামলা করার, আমার কাঁচ ভেঙে দেওয়ার, ইট মারার, এমনকি সে পাথরও গাড়িতে এখনো পড়ে আছে, 3টা কাঁচ ভেঙে গিয়েছে। এইগুলো দেখে দেখে আমি মামলা দিয়েছি। কিয়ামতে সবকিছু জিজ্ঞাসিত হবে, যেন জামাত ইসলামী বাংলাদেশ এবং আমি, কারণ আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি, এই সংবাদ সম্মেলন করি এবং কালকে থেকে পর্যন্ত আমরা জানি সবকিছু একজনের কাছে জবাব দেওয়া লাগবে। তো অনেকেই দেখে মিথ্যা ছড়াচ্ছে আমাদের নামে। আপনারা সত্যটা তুলে ধরবেন ইনশাল্লাহ। পুলিশের ভূমিকা নিয়ে একটু বলবেন এবং আপনার জীবনের নিরাপত্তা। পুলিশের ভূমিকা একেবারে নীরব। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। 15 থেকে 16 জন পুলিশ ছিল 2 গাড়িতে। এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? সুতরাং এই জেলার, আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ দর্শক, এই বিএনপির নেতা রাশেদ খান কিন্তু একজন সুবিধাহীন ব্যক্তি লোক এবং সুবিধা পার্টি। কারণ এই রাশেদ খান যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের যখন দাপট ছিল, তখন কিন্তু এই রাশেদ খান আওয়ামী লীগের সাপোর্ট করতো, আওয়ামী লীগের হয়ে কাজ করতো এবং আওয়ামী লীগের শেখ হাসিনাকে পর্যন্ত সে একেবারে মমতাজ মাহবুব পর্যন্ত ডেকেছে। এর পাশাপাশি কিন্তু এই আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু সে বিভিন্ন রকমের অপকর্ম, দুর্নীতি, নানান রকমের ষড়যন্ত্রের সাথে কিন্তু এই রাশেদ খান জড়িত ছিল।
এখন যখন বিএনপি ক্ষমতায় এসেছে ঠিক তেমনটাই করতেছে। এখন বিএনপির হয়ে কাজ করতেছে এবং বিএনপির হয়ে যে সকল এনসিপি নেতা কর্মীরা আছে এবং জামাত ইসলামের নেতা কর্মীরা আছে তাদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করতেছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু নানান রকমের পায়তারা শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই জামাত ইসলামের মুফতি আমির হামজার এক বক্তব্যকে কেন্দ্র করে এই রাশেদ খান কিন্তু এই মুফতি আমির হামজার উপরে ভীষণ বাজেভাবে হামলা করেছে এবং তাকে ভীষণ বাজেভাবে মারধর করেছে। কিন্তু এই বিষয়টা এই বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা আছে, রাজনৈতিক নেতাকর্মীরা আছে, তারা কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারেনি, যে কারণে তারা তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু প্রতিবাদ শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে একের পর এক সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছে এবং বাংলাদেশ সরকারের কাছে এটা দাবি করতেছে যে এই বিএনপি নেতা রাশেদ খানকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতার চেয়ার থেকে সরিয়ে দেওয়া হোক এবং ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হোক, না হলে কিন্তু এই রাশেদ খানের কারণে কিন্তু এই বিএনপির একেবারে পতন হয়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে কিন্তু বিএনপির যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো দর্শক, এই বিএনপির নেতা রাশেদ খানের বিরুদ্ধে রাশেদ খান যে কাজটি করেছে সেই বিরুদ্ধে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।